আমার যে কাজ করবার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, তার আগ্রহ আছে, তার একটা ছোট্ট নমুনা দিয়ে। কালকে সকাল 9টায় আমার সদর একটা ইন্ডিয়ানে গিয়েছিলাম। আমি সন্ধ্যা 7:45 শহরে ফিরেছি। এরপর পূজা উদযাপন পরিষদের সাথে একটা মিটিং ছিল। এরপরে আমি আইটি পার্কে গিয়েছিলাম 8:45। আমি ওদের বলেছিলাম 10 মিনিট আপনাদের সময় দিব, এখানে আমার আবার 15 আরেকটা ওয়ার্ডে 8টায় প্রোগ্রাম ছিল, বাট আমি 9টা পর্যন্ত অর্থাৎ 1.5 ঘন্টা ওখানে ছিলাম। ওখানে যে উদ্যোক্তা তাদের সাথে কথা বললাম, ওদের কল সেন্টার গুলো ভিজিট করলাম, ওদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে না আছে সেটা বুঝলাম, ওদের সংকটটি সেটা জানলাম। কেন জানলাম? কারণ এই অবকাঠামোগত রাষ্ট্রের সম্পদ আপনার আমার ট্যাক্সের মাধ্যমে, আপনাদের বাবাদের ট্যাক্সের টাকায়। আপনারা হয়তো কর্মজীবনে পাশ করেননি। এই প্রতিষ্ঠানকে কার্যক্রম করতে হবে, কার্যকরী করতে হবে। আমরা সেই জন্য ওখানে কি কি করা যেতে পারে আমরা জানলাম, এবং আমি এই প্রতিষ্ঠানে কি লিমিটেশন আছে স্ট্রাকচারে সেইটি নিয়ে আমি আমার নেতা তারেক রহমানের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। উদ্যোগ থাকলে কি হয় বলে, আমি যশোরের একটা পাড়া আছে বেজ পাড়া, ওখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমার একটা বৈঠক হয়েছিল একদিন সকাল 8টায়। আমার এত কর্মব্যস্ত শিডিউল ছিল, ওরা বলে আপনি যখনই সময় দেবেন তখনই আমরা কথা বলবো। সকাল 8টায় আমি মুগ্ধ হয়ে গেলাম। একটা পাড়ায় 200 জন অ্যামাজনে কাজ করে। ইউ আন্ডারস্ট্যান্ড? একটা মহল্লায় একজন উদ্যোক্তা আছে, আউটসোর্সিং এর কাজ তার করে দিচ্ছে। অর্থাৎ তুমি যদি বড় কিছু চিন্তা করতে পারো, এর মধ্যে থেকে এটা সম্ভব। আমাদের কাজটা কি, সরকারের কাজটা কি, রাষ্ট্রের কাজটা কি? তোমাকে একটা আনুকূল্য দেওয়া, তোমাকে একটা অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে করে তুমি তোমার মেধা এবং যোগ্যতাকে ইউটিলাইজ করতে পারো। আমরা তো আসলে তোমাকে পুঁজি দিতে পারবো না। তো কালকে ওরা আমাকে যেটা বললো, এন্টারপ্রেনাররা যেটা বললো যে দেখেন আমরা যারা সফটওয়্যারে কাজ করি আমাদের তো আসলে লোন দেয় না ব্যাংকগুলো, দেখছো আমরা এই ক্রাউড ফান্ডিং করি, বাড়ি থেকে স্টার্ট আপ ফান্ডিং গুলো আনবার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু ভ্যালিড কথা বলেছে। তো এগুলো নিয়ে কি করা যায়? সুযোগ, আচ্ছা এইটা নিয়ে আমি যে কিছু করতে চাইবো এছাড়া একটা সুযোগ লাগবে, তাই না? এই সুযোগটা তৈরি হবে কিভাবে? সুযোগটা তৈরি হবে যদি সুযোগটা তোমরা আমাদেরকে দাও। সুযোগটা কিভাবে দিতে পারো? তোমাদের ভোটটা, তোমাদের বাবা মায়ের ভোটটা, তোমাদের ভাই বোনের ভোটটা, তোমাদের আত্মীয় স্বজনের ভোটটা, তোমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী ভোটটা যদি ধানের শীষ মার্কায় আনতে পারো তাহলে সুযোগটা তৈরি হবে। কোন কোন শিক্ষকের পৃষ্ঠপোষকতায় পরিচয় আড়াল করে গুপ্ত এবং সুপ্ত সংগঠনের রাজনীতি। আমি বুঝি ভাই মুনাফিকি করে লাভ নেই। রাজনীতি যদি করতে ইচ্ছা করে রাজনীতি ওপেন করে দেওয়া উচিত, আর রাজনীতি যদি করতে না দেওয়ার নিয়ত থাকে এই আড়ালে আপনাদের লুকোয় ছোপাই তো করার দরকার নেই, পৃষ্ঠপোষকতা করবার তো দরকার নেই। এখন আমি শিক্ষক, আমি জ্ঞানের আলোয় আমার ছাত্রদের জীবন আলোকিত চাইবো, আমি নীতির কথা বলবো, আর আড়ালে আড়ালে এই গুপ্তবাজি করবো, তাহলে আমার মর্যাদা কতটুকু থাকবে, আমার গুরুত্ব কতটুকু থাকবে? তো আমার বক্তব্য থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি, যদি আগামীতে তাদেরকে কথা বলবার জায়গায় নিয়ে আসতে পারে। ওনারা আমার কথা ওনার পর্যন্ত পৌঁছাবেন না, এখন ওনাদের কানটান বন্ধ করা আছে। আচ্ছা, সেটা ভিন্ন কথা। তো আমার বক্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যাপারে একটা সৎ থাকা উচিত, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের কোনো আপত্তি নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একে ছাত্র রাজনীতির বাইরে রাখতে চায় এবং এ ব্যাপারে যদি ছাত্র শিক্ষার্থীরা একমত পোষণ করে, আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখানে কোনো আপত্তি নেই। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যেটা চাইবে ছাত্র দল সেটাই চাইবে, সাধারণ শিক্ষার্থীরা যেটা চাইবে বিএনপিও সেটাই চাইবে। যদি সাধারণ শিক্ষার্থীরা না চায় কোনো রাজনীতি, আলহামদুলিল্লাহ রাজনীতি হবে না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ যেন আড়ালে আবডালে কোন বিশেষ ছাত্র সংগঠনকে প্যাট্রোনাইজ না করে, এটা এনশিওর করতে হবে। প্রথম যে বিষয়, আমরা যশোরের কনটেক্সটে আমাদের যে ভাবনাটা আগে ক্লিয়ার করি। আমরা যদি এখান থেকে এই যশোর সদর 3 আসন থেকে আমরা যদি ধানের শীষ প্রতি গ্রামে জিতে আনতে পারি, অর্থাৎ এখান থেকে যদি বিএনপি মার্কা জয়লাভ করে, তাহলে আমরা যেটা যশোরে করব ইনশাআল্লাহ আমরা যশোরকে মাদক মুক্ত এবং সন্ত্রাসী মুক্ত করব। আমাদের পরিকল্পনা রয়েছে যশোর পৌর এলাকাকে, আমরা টোটাল পৌর এলাকাকে আমরা সিসিটিভি ক্যামেরার আন্ডারে নিয়ে আসবো, যাতে করে চুরি ছিনতাই এই প্রবণতাগুলো
কমে যায় হয়, কিংবা করলেও সেটাকে দ্রুত আইনের আওতায় আনা যায়। সেটাও আপনারা যারা এখান থেকে শহরে যে সংখ্যা বোধ করেন তাদের সংখ্যার এই জায়গাটায় কমে যাবে বলে আমি মনে করি। আমাদের একটা তো স্বার্থ আছে, তোমার মনে হতে পারে না, তোমার তো মনে হতেই পারে যে উনি এত সুন্দর সুন্দর কথা কেন বলছেন, উনি কি ভোট চাওয়ার জন্য পাওয়ার জন্য এই কথাগুলো বলছেন? ব্যাপারটা এইরকম কিছু না। আমি সুন্দর কথা বলছি না, আমি তোমাদের সুন্দর পরিকল্পনার কথা বলছি, যে পরিকল্পনাটা ঈশ্বর আমরা বাস্তবায়ন করবো। কেন জানো? কারণ বাংলাদেশ যেমন আমার দেশ, বাংলাদেশ তো তোমারও দেশ। এই বাংলাদেশে যদি উন্নতি করতে হয়, তুমি ছাড়া আমার সামনে কোনো বিকল্প নেই, তোমরা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর সিংহভাগের প্রতিনিধিত্ব তোমরা করে, তরুণ যুবকরা। তোমরা যদি উন্নত হও, তোমরা যদি জীবনে সফল হও, শুধু তোমার পরিবারের সচ্ছলতা আসবে না, বাংলাদেশের অর্থনীতি তো সচ্ছলতা আসবে। এটি হচ্ছে আমার এবং বিএনপি স্বার্থের জায়গা। আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ছেলে মেয়েদের পক্ষে, বাংলাদেশের নারীদের পক্ষে, বাংলাদেশের পুরুষের পক্ষে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।